আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত চতুর্থ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম রচিত যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি পাঠের মাধ্যমে এর বিষয়বস্তু বিশ্লেষণ করব। দেখো, সাহিত্যের ক্ষেত্রে যে কোনো কবিতা বা গল্পের ক্ষেত্রে লেখক তার লেখনির মাধ্যমে আমাদের কাছে নির্দিষ্ট কোনো বক্তব্য তুলে ধরার চেষ্টা করেন বা তার সেই লেখনির মধ্যে একটা নির্দিষ্ট মূল ভাববস্তু বা মূল বিষয়বস্তু থাকে। তো আমরা যারা সেই কবিতাটি বা গল্পটি পাঠ করব, আমাদেরকে সেই কবিতা বা গল্পটি পাঠের মাধ্যমে সেই কবিতা বা গল্পের মূল বিষয়বস্তুটা বুঝতে হবে। তাহলে আমরা সেই কবিতা বা গল্প থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলেই কিন্তু আমরা তার উত্তর খুব সহজেই করতে পারবো এবং আমাদের মনে সেটা থেকেও যাবে। তার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হলো পাঠ্যাংশটি ভালো করে পাঠ করে কবি বা লেখক সেই লেখনীটির মাধ্যমে কি বোঝাতে চাইছে তার সেই মূল ভাববস্তুটা বা মূল বিষয়বস্তুটা সুন্দর করে বোঝা। তো সেটাই আজকে আমরা পাঠের মাধ্যমে বুঝবো। আমাদের যে কবিতাটি রয়েছে সেটি হচ্ছে আমি সাগর পাড়ি দেব। এটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। তো কবিতাতে যাওয়ার আগে এই কবিতাটি যিনি লিখেছেন কাজী নজরুল ইসলাম তার সম্পর্কে একটু জেনে নেওয়া প্রয়োজন। কারণ রচয়িতা যিনি লিখছেন তার সম্পর্কে না জানলে কিন্তু তার সৃষ্টি অর্থাৎ তার লেখা কবিতাটি সম্পর্কে জানা আমাদের অসম্পূর্ণ থেকে যাবে। তো এই কাজী নজরুল ইসলামের নাম কিন্তু আমরা কম বেশি সকলেই শুনেছি, বিদ্রোহী কবি নামেই কিন্তু তিনি বেশি পরিচিত। তবে কাজী নজরুল ইসলাম ছোটদের জন্য অজস্র জনপ্রিয় কবিতা লিখে গেছেন। যেমন আমরা খুকি ও কাঠবিড়ালির যে কবিতাটি ছোটবেলায় পড়েছি, যে কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, সেটাও কিন্তু কাজী নজরুল ইসলামেরই লেখা। তো এই কাজী নজরুল ইসলাম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। দেখো, তোমাদের কবিতা যে পৃষ্ঠাতে রয়েছে তার একটি পাতার পরের পাতাতেই কাজী নজরুল ইসলাম সম্পর্কে লেখা রয়েছে। তার জন্ম সময়কাল দেখো 1899 থেকে 1976। কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন কাজী ফকির আহমেদ। আর 1326 বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কি? মুক্তি। আর 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্র বাংলায় আলোড়ন সৃষ্টি হয়। তার সবথেকে জনপ্রিয় যে কবিতা 1921 খ্রিস্টাব্দে বিজলি পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিশেষত কী করতেন? তিনি তার কবিতার মাধ্যমে কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয়, সমস্ত অন্যায় অবিচার কুসংস্কারের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন। তিনি তার লেখনীর মাধ্যমে তৎকালীন ইংরেজ শাসকদের বিরুদ্ধে যেমন প্রতিবাদ করতেন, তেমনি আমাদের যে ধর্মীয় গোলামি, আমাদের যে সামাজিক অবিচার, আমাদের যে সামাজিক কুসংস্কার, সেগুলির বিরুদ্ধেও প্রতিবাদ করতেন। তো তার রচিত বইগুলি ছিল অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, ফণী মনসা, প্রলয় শিখা প্রভৃতি। আর আমি সাগর পাড়ি দেব কবিতাংশটি কবির লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে। তাহলে আমি সাগর পাড়ি দেব এই কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? আজকে আমাদের যে পাঠ্যাংশ সেই আমি সাগর পাড়ি দেব আমাদের পাঠ্যাংশের কবিতাটি নেওয়া হয়েছে কাজী নজরুল ইসলামের লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে। পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে। এবার আমি মূল পাঠ্যাংশটি শুরু করব। তার আগে এর বিষয়বস্তুটা আমি একটু সংক্ষেপে বলে দেব। এই কবিতার বিষয়বস্তুতে দেখা যাবে একটি বালক, সে সওদাগর হতে চায়, সে সওদাগর হয়ে সাত সাগরে পাড়ি দিতে চায় এবং তার মনে প্রচণ্ড সাহস। নানান বাধা বিপত্তি আসবে সাত সাগরে পাড়ি দেওয়ার পর, তা কিন্তু সে জানে। তবুও সে নানান কথা বলেছে এই কবিতার মাধ্যমে, যে প্রতিবন্ধকতা আসলে সে কিভাবে সেগুলো থেকে উতরে সে তবুও তার লক্ষ্যে পৌঁছাবে, সে কথাই আমরা জানবো। এবং অবশেষে সে কিন্তু তার প্রতিবন্ধকতা জয় করবে এই কবিতাতে, তেমনটিই লেখা রয়েছে। এবং অবশেষে সে তার বাণিজ্য তরী নিয়ে সমস্ত প্রতিবন্ধকতা দূর করে অবশেষে সে সমস্ত জগৎ থেকে সুখ কুড়িয়ে এনে তার মায়ের দুঃখ ঘোচাবে। তো এই মায়ের দুঃখ বলতে তার নিজের যে মা, সেই মায়ের পাশাপাশি কিন্তু আরও একটি অর্থবহ হয়ে ওঠে কবিতাটি, যে সে কিন্তু তার দেশ ও মাতৃকার কথা বলছেন, যেটা গভীর অর্থবহ হয়ে এই কবিতায় প্রকাশ পাবে। তো আমরা কবিতাটি পাঠের মাধ্যমে জানবো যে এই বিষয়বস্তু আমি যেটি বললাম সেটা কেমনভাবে প্রতিফলিত হচ্ছে।
এই কবিতাটি মূলত কাজী নজরুল ইসলাম এমনভাবে লিখেছেন যে তিনি নিজেই কথক হয়ে উঠেছেন, আবার তিনি নিজেই পাঠক হয়ে উঠেছেন। এটি সাধারণত উত্তম পুরুষ লেখা। তোমরা যারা এটি পাঠ করবে তোমাদের মনে হবে যে তুমি নিজেই যেন এই কবিতার মধ্যে ঢুকে গেছো, তুমি নিজেই এই কবিতার একটা চরিত্র। তো এবার মূল পাঠ্যাংশ শুরু করব। আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। তাহলে আমি সাগর পাড়ি দেব, আমি সমুদ্রে পাড়ি দেব, আমি সওদাগর। সওদাগর মানে হচ্ছে ব্যবসায়ী, আমি ব্যবসায়ী। সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। সপ্ত মধুকর শব্দের অর্থ হচ্ছে মনসামঙ্গল কাব্যে বর্ণিত চাঁদ সদাগর নামক যে ব্যবসায়ী ছিলেন, ধনী ব্যবসায়ী, তার যে সপ্ত মধুকর ছিল তার মধ্যে তার যে বাণিজ্য তরীগুলি ছিল, সেই বাণিজ্য তরীগুলির মধ্যে একটি অন্যতম বাণিজ্য তরীর নাম হচ্ছে সপ্ত মধুকর। এই চাঁদ সদাগর ছিলেন বেহুলা, আমরা যারা নাম শুনেছি সেই বেহুলার শ্বশুর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, অর্থাৎ আমার ঘাটের যত দ্রব্য আছে, বেচা কেনার যে সমস্ত দ্রব্য, সেই সমস্ত দ্রব্য নিয়ে আমি সবার ঘাটে যাব। আর চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে, অর্থাৎ আমার যে বেচা কেনা, আমার যে ব্যবসা, সেটা কিন্তু একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সেটা বিশ্বজোড়া হাটে আমার কেনা বেচা চলবে, অর্থাৎ একটা বৃহত্তর ক্ষেত্রে পৌঁছে যাবে আমার কেনা বেচা। ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। বলছে ময়ূরপঙ্খী বাজরা, ময়ূরপঙ্খী বাজরা শব্দের অর্থ হচ্ছে ময়ূরপঙ্খী, অর্থাৎ ময়ূরের মতন দেখতে, ময়ূরের মতন দেখতে যে বাজরা, অর্থাৎ যে নৌকা। বাজরা শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত বড় নৌকা ধীরে ধীরে চলে, অনেক বড় নৌকা, বাণিজ্যের জন্য ব্যবহৃত যে সমস্ত বড় নৌকা ধীরে ধীরে চলে, সেটা হচ্ছে বাজরা। তো সেই বাজরাটি কেমন দেখতে? ময়ূরপঙ্খী, অর্থাৎ ময়ূরের মতন দেখতে। তো সেই রকম ময়ূরপঙ্খী বাজরা আমার লাল বাউটা তুলে, লাল বাউটা শব্দের অর্থ হচ্ছে পতাকা, লাল পতাকা তুলে। তাহলে আমার ময়ূরপঙ্খী বাজরা লাল পতাকা তুলে ঢেউয়ের দোলায়, অর্থাৎ সমুদ্রের যে ঢেউ, সেই ঢেউয়ের দোলায় মরাল সম, মরাল শব্দের অর্থ হচ্ছে রাজহাঁস, ঢেউয়ের দোলায় মরাল সম রাজহাঁসের মতন চলবে দুলে দুলে। দেখো এখানে কিন্তু একটা চিত্রের মাধ্যমে যে রাজহাঁস বা মরাল সম চলবে দুলে দুলে তার ময়ূরপঙ্খী বাজরা, সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপরে বলা হয়েছে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। আমরা জানি সমুদ্রের মধ্যে অনেক রত্ন থাকে, হিরে জহরত থাকে সমুদ্রের তলায়। তো সেই সিন্ধু অর্থাৎ সমুদ্র কবি বা পাঠকের বন্ধু হবে, কবির বন্ধু হবে। সিন্ধু সমুদ্র কবির বন্ধু হয়ে রতন, রতন শব্দের অর্থ হচ্ছে রত্ন, রত্ন মানিক তার, অর্থাৎ সমুদ্র তার রত্ন মানিক কবিকে উপহার দেবে। কবিকে কি উপহার দেবে? আমার তরি, তরি শব্দের অর্থ হচ্ছে নৌকা। তাহলে কি সমুদ্র তার সমস্ত রতন মানিক কবির নৌকা বোঝাই করে দেবে উপহার হিসেবে। তারপরে বলছে দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। এখানে বলছে দ্বীপে দ্বীপে, দ্বীপ শব্দের অর্থ কি? দ্বীপ হচ্ছে সমুদ্র বা সাগরের মাঝখানে ক্ষুদ্র স্থলভাগ বা ভূখণ্ড, সেটা হচ্ছে দ্বীপ। তো সেই দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, থানা শব্দের অর্থ আমরা পরিচিত কি পুলিশ স্টেশন, এই অর্থে আমরা থানা শব্দের পরিচিত। কিন্তু এখানে থানা শব্দটি কবিতায় পাহারা দেওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ দ্বীপে দ্বীপে কবি আসবে এই খবর শুনে সকলে আশায় দ্বীপে দ্বীপে পাহারা দিয়ে বসে থাকবে। শুক্তি দেবে মুক্তামালা আমার এ নজরানা। শুক্তি শব্দের অর্থ হচ্ছে ঝিনুক। আমরা জানি যে ঝিনুকের মধ্যে মুক্ত থাকে, তো সেই ঝিনুক শুক্তি, শুক্তি দেবে অর্থাৎ ঝিনুক দেবে মুক্তামালা, অর্থাৎ মুক্তোর মালা। ঝিনুক কবিকে কি দেবে? মুক্তোর মালা দেবে আমার এই নজরানা। নজরানা শব্দের অর্থ হচ্ছে উপঢৌকন বা উপহার বলা যেতে পারে, উপঢৌকন দেবে কবিকে ঝিনুক মুক্তোর মালা উপহার দেবে। চারপাশে মোর গাংচিলেরা করবে এসে ভিড়। গাংচিল শব্দের অর্থ হচ্ছে, গাংচিল হচ্ছে এক ধরনের বিশেষ পাখি যেটা সাধারণত জলমগ্ন এলাকায় থাকে, গ্রাম বাংলার জলমগ্ন এলাকায় এই গাংচিলেরা থাকে। এই গাংচিলেরা কি করে? তারা
জলজ যে ধরনের পোকামাকড়, বিভিন্ন ধরনের ছোট মাছ, এগুলো খেয়ে তারা বেঁচে থাকে। তো সেই চারপাশে মোর গাংচিরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। অর্থাৎ নতুন নতুন কবি যখন সমুদ্রের মাঝখান দিয়ে নৌকা নিয়ে যাবেন, তখন নতুন নতুন দেশের তীরগুলো যেন কবিকে হাতছানি দিয়ে ডাকবেন। আসবে হাঙর কুমির তির্মি, কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে সে ছেলেই নয়। সপ্তসাগর রাজ্য আমার আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর তীর। বলছে আসবে হাঙর কুমির তিমি, এখানে কিন্তু প্রতিবন্ধকতা আসবে কবির পদে পদে, সেটাই এখানে বোঝানোর জন্য এমনটি বলা হয়েছে যে সমুদ্রে তার যাত্রা করার সময় হাঙর কুমির তিমি এগুলো আসবে। কিন্তু কবি বলছেন কে করে তাই ভয়, অর্থাৎ হাঙর কুমির তিমি এরা আসুক, কে করে তাই ভয়, অর্থাৎ তাদের কে ভয় করে। বলবো ওরে ভয় পায় যে সে ছেলেই নয়, অর্থাৎ হাঙর কুমির তিমি এগুলো যদি আসে, তবে কবি বলবেন বা সেই এই কবিতার বালক বলবেন ওরে ভয় পায় যে, অর্থাৎ যে ভয় পায় সে ছেলেই নয়। অর্থাৎ কবির কথায় যে ছেলেদের কখনো ভয় পেতে নেই, তাই কবি এখানে বলছেন যে ভয় পায় যে সে ছেলেই নয়, সে ছেলেই নয়, অর্থাৎ কবি এমন ছেলে নন যে সে ভয় পাবে। সপ্তসাগর রাজ্য আমার আমি বণিক বীর, অর্থাৎ সাত সাগর, সপ্ত মানে সাত, সাত সাগর আমার রাজ্য আর আমি বণিক বীর, অর্থাৎ ব্যবসায়ী বীর, খাজনা যোগায়, অর্থাৎ আমাকে রাজস্ব দেয়। রাজস্ব কি? ট্যাক্স। আমরা যেমন থাকার জন্য আমাদের ট্যাক্স দিতে হয় সরকারকে, তো সেই ট্যাক্স বা খাজনা বা রাজস্ব যোগায়, আমাকে রাজস্ব দেয় কি? রাজ্যে আমার হাজার নদীর তীর, অর্থাৎ হাজারটা নদীর তীর আমাকে রাজস্ব দেয় বা খাজনা দেয়। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। অর্থাৎ আমি ভয় পাই না তোদের দুটো দন্ত, অর্থাৎ দাঁত নখ দেখে, তোদের দুটো দাঁত নখ দেখে আমি ভয় পাই না। আমি তোদের জন্য তরে, তরে মানে জন্য, আমি তোদের জন্য পাহারা রেখে গেলাম। কাদের পাহারা রেখে গেলাম? জলদস্যু, অর্থাৎ জলপথের ডাকাত, জলপথের ডাকাতদের বলা হয় জলদস্যু। কবি বলছেন যে আমি তোদের দুটো দাঁত নখ দেখে ভয় পাই না, আমি তোদের পাহারা দেওয়ার জন্য জলদস্যু অর্থাৎ জলপথের ডাকাতদের রেখে গেলাম। তারপরে দেখো, সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে। অর্থাৎ এখানে কবির শত্রু বা সেই হাঙর কুমির তিমির অর্থে কিন্তু কবি এখানে শত্রুদেরকেই বোঝানো হয়েছে। যদি তারা আসে, কবির শত্রুরা যদি আসে, তবে কবি কাদের রেখেছেন? সিন্ধু গাজী। সিন্ধু গাজী শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের পীর সাহেব, সমুদ্রের পীর সাহেবদের বলা হচ্ছে সিন্ধু গাজী। মোল্লা মাঝি, মোল্লা মাঝি এটা যে নৌচালক, নৌকা যে চালায় তাদের অর্থে ব্যবহার করা হয়েছে। আর নৌসেনা, নৌসেনা অর্থাৎ সেনাবাহিনীতে যারা জলপথে যে সেনাবাহিনী থাকে তাদের বলা হচ্ছে নৌসেনা। ও জেলে, বর্ষা দিয়ে বিধবে তারা, অর্থাৎ এই যে সিন্ধু গাজী, মোল্লা মাঝি, নৌসেনা এবং জেলে, এরা বর্ষা দিয়ে বিধবে কবির রাজ্যে এলে, অর্থাৎ সেই বালকের রাজ্যে এলে তারা বর্ষা দিয়ে বিধবে সেই শত্রুকে। বর্ষা শব্দের অর্থ কি? বর্ষা হচ্ছে এক ধরনের অস্ত্র, লম্বা লাঠি জাতীয় দণ্ডের মাথায় সূচালো এরকম ফলা থাকে। সূচালো এই ধরনের ফলা দেখাতে পাচ্ছি কিনা জানি না, এই সূচালো এই ধরনের ফলা লম্বা দণ্ডের মাথায় গেঁথে দেওয়া হয় এবং সেটিকে বলা হয় বর্ষা। তো সেই বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে। অর্থাৎ কবিতার পড়তে পড়তে আমরা কিন্তু দেখছি যে কথকের, আমাদের কবিতার যে বালকটি রয়েছে তার সামনে অনেক প্রতিবন্ধকতা আসছে, কিন্তু যে কথক বা সেই বালক সে কিন্তু সেই প্রতিবন্ধকতাকে কিভাবে, সেই প্রতিবন্ধকতা থেকে সে বেরিয়ে আসবে, কাটিয়ে উঠতে পারবে, তার সমস্ত কথাই কিন্তু এখানে বলছেন। তারপরে দেখো, দেশে দেশে দেয়াল গাথা রাখবো না কো আর, বন্যা এনে ভাঙবো বিভেদ করবো একাকার। দেখো এখানে কিন্তু আমাদের একটা বৃহত্তর একাকিত্বের যে পাঠ, সেই পাঠটি কবি পড়াতে চাইছেন। আমরা কি জানি, একটি দেশ আরেকটি দেশের মাঝখানে সাধারণত কাঁটা তার দিয়ে ঘেরা থাকে বা নিজস্ব সীমানা থাকে, যেই দেশের মানুষ ওই দেশে যেতে পারবে না, ওই দেশের মানুষ এই দেশে আসতে পারবে না। তাই কবির এখানে চিন্তা ভাবনা বা আমাদের কবিতার যে কথক বা সেই বালক, তার চিন্তা ভাবনা কি? সে দেশে দেশে দেয়াল গাঁথা রাখবে না, অর্থাৎ দুটি দেশের মধ্যে, বিভিন্ন দেশের মধ্যে যে বিভেদ, সেই বিভেদটা আর রাখবে না,
বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার। অর্থাৎ সেই বালকটি এমন একটি বন্যা আনবে, সেই বন্যায় সমস্ত বিভেদ ভেঙে চৌচির হয়ে যাবে, সবাই মিলেমিশে একাকার হয়ে যাবে। আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব। সুধা শব্দের অর্থ হচ্ছে অমৃত, যেটা খেলে আমরা আর মৃত্যুবরণ করব না। তো সে আমার দেশে থাকলে সুধা, আমার দেশে যদি সেই সুধা বা অমৃত থাকে, সেই অমৃত নিয়ে আমি অন্য দেশে যাব, অন্য দেশের মানুষদের দেব, আর তাদের দেশের সুধা এনে আমার দেশে দেব। অর্থাৎ তাদের দেশে যদি অমৃত থাকে, সেই তাদের দেশ থেকে অমৃত এনে আমি আমার দেশের মানুষদের দেব। তারপরে বলবো মাকে ভয় কি মাগো বাণিজ্যেতে যাই, সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। আমরা সাধারণত জানি কি, মা সন্তানের প্রতি কিন্তু একটু দুর্বল হয়ে থাকেন। মা যে বালক সন্তান তাদের কিন্তু কোল ছাড়া করতে চান না বা কাজ ছাড়া করতে চান না। কাজ থেকে একটু দূরে গেলেই কিন্তু মা খোঁজাখুঁজি ডাকাডাকি শুরু করেন। তো খুব সাধারণত এই বালকটি যদি বাণিজ্যে যেতে চায়, তার মা কিন্তু তাকে ছাড়বে না। তার মাকে অভয় দেওয়ার জন্য কবি বা সেই গল্পের আমাদের এই কবিতার যে বালকটি, সেই বালকটি কি বলবে মাকে? বলবো মাকে ভয় কি মাগো বাণিজ্যেতে যাই। বলবো ও মা, তোমার ভয় কিসের? আমি তো বাণিজ্য করতে যাচ্ছি। সেই মণিমা দেব এনে তোর ঘরে জানাই। অর্থাৎ সেই মণি বা সেই রত্ন আমি তোমাকে মা এনে দেব, যা তোমার ঘরে নাই। অর্থাৎ মা, তোমার ঘরে যে মণি বা রত্ন নেই, সেই মণি বা রত্ন আমি তোমাকে বাণিজ্য থেকে এনে দেব। তারপরে দেখো, দুঃখিনী তুই তাই তো মায়ে দুঃখ ঘোচাবো আজ, জগৎ জুড়ে সুখ করাবো ঢাকবো মায়ে লাজ। বলছে মা, তুই তো দুঃখিনী, তাই তোর দুঃখ ঘোচাবো আজ। এখানে কিন্তু মা বলতে তার শুধুমাত্র জন্মদাত্রী মাকেই বলা হয়নি, এখানে আমাদের দেশমাতৃকার কথা বলা হয়েছে। এই কবিতার যে বালক, সে কিন্তু কবি এই কবিতার বালক চরিত্রের মাধ্যমে আমাদের যে দেশমাতৃকার দুঃখ, তৎকালীন সময়ে অর্থাৎ ইংরেজ শাসনের সময় আমাদের দেশমাতৃকার যে দুঃখ, সেই দুঃখ ঘোচাতে চেয়েছিলেন। জগৎ জুড়ে সুখ করাবো ঢাকবো মায়ে লাজ। অর্থাৎ সারা জগতের সুখ কুড়িয়ে সে তার জন্মদাত্রী মাকেও যেমন দিতে চায়, তেমনি দেশমাতৃকাকেও দিতে চায়। অর্থাৎ আমাদের দেশের সমস্ত মানুষদেরও দিতে চায়। অর্থাৎ আমাদের দেশমাতৃকার যেন আর কোনো লজ্জা না থাকে, তার দেশমাতৃকার লজ্জা সে নিবারণ করতে চায়। লাল জহরত পান্না চুনি মুক্তমালা আনি, আমি হব রাজকুমার মা হবে রাজরানী। লাল জহরত পান্না চুনি মুক্তমালা, এগুলো কিন্তু সব মূল্যবান ধাতু বিশেষ। এখানে কবিতার বালকটির ইচ্ছা, সে এই মূল্যবান ধাতু বিশেষ এনে নিজে রাজকুমার হবে। নিজে কি হবে? রাজকুমার। আর তার মাকে রাজরানী বানাবে। তার মাকে কি বানাবে? রাজরানী। এখানে এই বালক চরিত্রের মাধ্যমে কিন্তু আমরা একটি গভীর অর্থও পাই। সেটি হচ্ছে, এই যে দুঃসাহসী বালক আমাদের দেশে তৎকালীন সময়ে প্রয়োজন ছিল, এইরকম দুঃসাহসী বালক যারা হতে পারবে, কবির কথার মাধ্যমে আমরা এটাই বুঝতে পারছি যে এইরকম দুঃসাহসী বালক যারা হতে পারবে, যারা তার মায়ের দুঃখ ঘোচাতে পারবে, তারাই কিন্তু প্রকৃত অর্থে রাজার কুমার হবে, রাজকুমার হবে। আর মা বলতে শুধুমাত্র জন্মদাত্রী মা তা কিন্তু নয়, আমাদের দেশমাতৃকা। মা বলতে কি? আমাদের দেশমাতৃকা। তো এই সমগ্র কবিতায় আমরা একটি দুঃসাহসী বালকের বাণিজ্যে যাওয়ার ইচ্ছা যেমনটি পাই, তেমনটি সেই বালকের বিভিন্ন ধরনের মুক্তমালা এনে বিভিন্ন প্রতিবন্ধকতাকে জয় করে তার মায়ের দুঃখ ঘোচানোর বার্তাও কিন্তু আমরা এখানে পাই। অর্থাৎ দেশমাতৃকার দুঃখ ঘোচানোর বার্তাও আমরা এই কবিতার মাধ্যমে পাই। এই ছিল এই কবিতাটির মূল বিষয়বস্তু। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর আমি সাগর পাড়ি দেব কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও আমার আগেই চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশানে তার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে এই কবিতার অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরের ভিডিওটি দেখে নেবে। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।